হঠাৎ আবার সেই জিনটির কেন আগমন ঘটল, কেন সেই জিনটি আবার গ্রামে দেখা গেল, এর পেছনের কারণ কি? সত্যি কি সেই ঘটনার সমাপ্তি ঘটেছিল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসির জিয়াদ আজ হাজির হয়েছি আপনাদের মাঝে জিন রিমাস কাইলামের মূল রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে। আজকের এই ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা যারা রিমাস কাইলাম ঘটনাটি শুনেছেন তারা সকলেই জানেন সেই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে। এই ঘটনাটি আমাকে বলেছিলেন ফারুক দাদা। এই ঘটনা ফারুক দাদার মুখ থেকে শোনার পর থেকেই আমার কেন জানি বারবার মনে হতে থাকে ফারুক দাদা এই ঘটনাটি সম্পূর্ণ অংশে আমাকে বলেননি। আমার বারবার সন্দেহ হতে থাকে তিনি এই ঘটনার কিছু জায়গা আমার কাছ থেকে লুকিয়েছেন। কিন্তু কেন তিনি লুকালেন, এই প্রশ্নটির উত্তর আমি তখনও পাইনি। ঘটনাটি শোনার পর অনেকবার আমি ফারুক দাদার কাছে জিজ্ঞেস করেছি যে তিনি এই ঘটনার কোন অংশ আমার কাছ থেকে লুকিয়েছেন বা আদৌ লুকিয়েছেন কিনা। কিন্তু আমি যতবারই তাকে জিজ্ঞেস করেছি তিনি ততবারই আমাকে না বোধক উত্তর দিয়েছেন। তবে আমি যতবারই ফারুক দাদার সামনে এই জিন রিমাস কাইলামের কথা উত্থাপন করেছি ততবারই আমি তার চোখে মুখে কেমন জানি একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করেছি। এই বিষয়টি আমার সন্দেহকে আরো জোরালো করে দেয়। যাই হোক, এরপর এই ঘটনার আর কোনো কুল কিনারা করতে না পেরে ফারুক দাদা যেভাবে আমাকে ঘটনাটি বলেছিলেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি। তবে এর কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি যাওয়ার ঠিক দুদিন পর আমি চলে যাই আমার দাদুর বাবার লাশের সাথে। পাওয়া যায়নি। সেই মাথাগুলো গেল কোথায়, সেই বিষয়টি কেউ কোনো বিহিত করতে পারেনি। এরপর সকলেই মিলে মনির মাঝি সহ তাদের পরিবারের সদস্যদের লাশ মাথাবিহীন অবস্থাতেই কবরস্থ করে দেয় এবং হরিশ মাঝি সহ তাদের পরিবারের সদস্যদের লাশও মাথাবিহীন অবস্থায় দাহ করা হয়। রামদাস কবিরাজের লাশ যখন পাওয়া যায় কবরস্থানে, তার মাথাটিও বাকি সব লাশের মাথার মতো একদম অক্ষত ছিল। তবে রামদাস কবিরাজের মাথাটা বাকি লাশগুলোর মতো হারিয়ে যায়নি। আনিস দাদার মুখ থেকে এ সকল বিষয় শুনে আমার সন্দেহ পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে। আমি একদম নিশ্চিত হয়ে যাই ফারুক দাদা এই ঘটনার খুবই বড় একটা অংশ বা বড় একটি রহস্য আমার কাছ থেকে লুকিয়েছেন। তিনি আমাকে একটি বিষয় মিথ্যে বলেছেন যে রামদাস কবিরাজের লাশ তার বাড়িতে পাওয়া গিয়েছিল। এরপর আমি আমার একটি মুহূর্ত সেখানে দেরি না করে চলে যাই ফারুক দাদার বাড়িতে। তার বাড়িতে গিয়েই আমি তাকে জিজ্ঞেস করি এই ঘটনার এত ভয়ানক একটা অংশ তিনি কেন আমার কাছ থেকে লুকিয়েছেন। আমার এই প্রশ্নের উত্তরে তিনি খুবই সাধারণ একটি উত্তর দিয়ে বলেন এই বিষয়টি তার বলতে মনে ছিল না। কিন্তু এই বিষয়টি আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। এরপর আমি ফারুক দাদাকে অনুরোধ করতে শুরু করি তিনি আর কি কি বিষয় আমার কাছ থেকে লুকিয়েছেন। বেশ অনেকক্ষণ জোরাজুরি করার পর ফারুক দাদা বলতে শুরু করেন এই ঘটনাটি খুবই স্পর্শকাতর একটি ঘটনা। তুমি বিষয়টি বোঝার চেষ্টা করছো না। আমি চাই না এই ঘটনাটি নিয়ে কোনো প্রকার আলোড়ন সৃষ্টি হোক। আশেপাশের গ্রাম মিলিয়ে আমাদের এই কবরস্থানটি অনেক জনপ্রিয় একটা কবরস্থান। আমি চাই না এই কবরস্থানটি এই ঘটনার জন্য কুখ্যাত হোক। এই জন্যই আমি এই ঘটনাটির বেশ কিছু অংশ তোমার কাছ থেকে লুকিয়েছি। তোমার কাছে আমার অনুরোধ থাকবে এই কবরস্থান বা আমার গ্রামের নাম এই ঘটনাটির মাধ্যমে কোনোভাবেই কেউ যেন জানতে না পারে। এই শর্তেই ঘটনার লুকানো অংশ আমি তোমাকে বলতে পারি। ফারুক দাদার সব কথা শুনে আমি তাকে আশ্বস্ত করি যে গ্রামের নাম এবং কবরস্থানের নাম একদম গোপন থাকবে করেছে। এই রিমাস কাইলাম কোনো সাধারণ জিন না। এই জিনটির ইতিহাস খুবই ভয়ানক। গ্রামবাসীর সকলকে আমি এই রিমাস কাইলামের সম্পূর্ণ তথ্য বলিনি। তারা এমনিতেই অনেক আতঙ্কিত। এর মধ্যে তাদের এই সকল বিষয় বললে তারা আরো ভয় পেয়ে যাবে। প্রায় 400 বছর আগে এই রিমাস কাইলামের জন্ম একজন মানব গর্ভে।
ইরানের একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান অসীম ক্ষমতা পাবার লোভে যোগাযোগ স্থাপন করে ইফরিত গোত্রের একজন জিন সম্রাটের সাথে, যার নাম কাইলাম মাসহার। এই কাইলাম মাসহার সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে অসীম ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়ে হাসিল করে খুবই ভয়ানক একটি কাজ। যখন সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান কাইলাম মাসহারের সাথে যোগাযোগ করে, তখন সে ব্ল্যাক ম্যাজিশিয়ানকে বলে তার একটি কাজ যদি সে করে দিতে পারে তবে সে তাকে অসীম ক্ষমতা দেবে। সেই কাজটি হলো সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্ত্রীর গর্ভের থেকে কাইলাম মাসহারের সন্তান জন্মগ্রহণ করবে। সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানটি কাইলাম মাসহারের এই শর্তে রাজি হয়ে যায়। এরপর কাইলাম মাসহার কালো জাদুর মাধ্যমে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্ত্রীকে গর্ভবতী করে। এর কিছু মাস পরেই জন্মগ্রহণ করে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্ত্রীর গর্ভ থেকে রিমাস কাইলাম। এখানে মূলত ইফরিত জিন সম্রাট কাইলাম মাসহার তার নিজের ভয়ানক একটি কাজ হাসিল করে। সে শয়তানের কাছে নিজের মর্যাদা বৃদ্ধির লাভে এই রিমাস কাইলামকে একজন মানব গর্ভে জন্মগ্রহণ করায়। তার কাজ হাসিলের পর সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান এবং তার স্ত্রীকে কাইলাম মাসহার মেরে ফেলে। এই রিমাস কাইলাম একটি নরঘাতক জিন, যে শুধু মানুষের মাংস খায়, তবে সে মানুষের মাথার অংশটি খায় না, কারণ সে যে মানুষগুলোকে মেরে খায় সেই মানুষগুলোর প্রতিটির মাথা সে গিয়ে উপস্থাপন করে কাইলাম মাসহারের কাছে। এই হলো কাইলাম মাসহারের রিমাস কাইলামের ওপর আদেশ। এরপর সেই প্রতিটি মৃত মানুষের মাথা কাইলাম মাসহারকে উপস্থাপন করে শয়তান। এতে করে শয়তান তার উপর খুশি হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়। মানুষের মাথাগুলো শয়তানের কাছে গ্রহণযোগ্য হয় এই জন্য যে যেই জিনটি এই মানুষগুলোকে মেরেছে সে জন্মেছে একজন মানব গর্ভ থেকে। এই জন্যই গ্রামে যে কয়টি মৃত্যু হয়েছে তাদের প্রতিটির লাশের মাথা হারিয়ে গিয়েছে। রিমাস কাইলাম সেই মাথাগুলো নিয়ে গিয়েছে। যাই হোক, এই রিমাস কাইলাম ইরানে এভাবে অনেক মানুষকে মেরেছে। তবে এক পর্যায়ে ইরানের একজন পরহেজগার ব্যক্তি একে বন্দী করে। রিমাস কাইলামকে মেরে ফেলার সাধ্য কোনো মানুষের নেই, তবে আমি একটি উপায় বের করেছি। মূলত এই বিষয়টি বলার জন্য মাসুম আমি তোমাকে ডেকেছি। সেই উপায়টি হচ্ছে আমি আমার নিজের শরীরের ওপর মরণ বাণ এবং বন্দির কালো জাদু করব। এরপর আমি সেই রিমাস কাইলামকে আহ্বান করব আমার সাথে মোকাবেলা করার জন্য। খুব স্বাভাবিকভাবেই রিমাস কাইলাম আমাকে মেরে ফেলবে এবং সে যেখানে বসে আমার পুরো দেহ খাবে, আমার দেহ খাওয়া মাত্রই সে সেখানে বন্দী হয়ে যাবে। আর এই বন্দি দশার থেকে কোনো জিন কিংবা কোনো মানুষ শত চেষ্টা করেও কখনোই তাকে ছাড়াতে পারবে না। কিছু বছর পর পর একটি নির্দিষ্ট তিথিতে এই রিমাস কাইলাম নিজের বন্দি দশার থেকে মুক্তি লাভের আশায় চেষ্টা চালাবে। আর যখনই সে মুক্ত হওয়ার চেষ্টা চালাবে সে সময়ই সে ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। প্রতিটি চেষ্টায় তার শারীরিক বিভিন্ন ক্ষতি সাধিত হবে। এটি একটি উপায়। ওকে না দমালে ও সবকিছু শেষ করে দেবে। আমি আর বাঁচবই বা কয়দিন? আমার বয়স শেষ। আমার জন্য যদি মানুষের প্রাণ বেঁচে যায় এতেই আমি অনেক খুশি। এই পৃথিবীতে তো মাসুম তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তোমাকে শেষ বিদায় জানানোর জন্যই আমি তোমাকে আজ ডেকেছি। আগামীকাল রাতেই আমি এই কাজটি করব। আর তোমাদের দুজনের কাছেই আমার অনুরোধ, এই বিষয়টি গ্রামবাসীর কাউকেই কোনোদিন বলবে না। রামদাস কবিরাজের এই সব কথা শোনার পর আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। মাসুম হুজুর এবং আমি মিলে তাকে অনেক বোঝাতে চেষ্টা করি যে এভাবে জীবন বিপন্ন করার দরকার নেই। আসুন আমরা সবাই মিলে কোনো উপায় বের করি। কিন্তু রামদাস কবিরাজ আমাদের একটা কথাও শোনেন না। তিনি আমাদেরকে বিদায় করে দেন তার বাড়ি থেকে। এরপর দিন রাতে রামদাস কবিরাজ সেই কাজটি করেন। রামদাসকে মেরে রিমাস কাইলাম সেই কবরস্থানে নিয়ে গিয়ে খেয়েছিল, যার ফলে রিমাস কাইলাম সেখানেই বন্দী হয়ে যায়। এই জন্য গ্রামের এই মৃত্যুর খেলা বন্ধ হয়ে যায়। একটি নির্দিষ্ট তিথিতে যখন রিমাস কাইলাম বন্দী দশার থেকে মুক্তি লাভের চেষ্টা চালায় তখন হয়তো সে দৃশ্যমান হয়। এজন্য হয়তো তুমি তাকে কবরস্থানে দেখেছিলে। এই বলে ফারুক দাদা এই রহস্যময় ঘটনাটি শেষ করেন। প্রিয় লিসেনার্স, যদি এই ঘটনায় উল্লেখিত গ্রামটি বা কবরস্থানটি চিনে থাকেন তাহলে আপনার কাছে আমার
একটি অনুরোধ, দয়া করে কেউ এই কবরস্থান বা গ্রামের নামটি কোথাও উল্লেখ করবেন না। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসির জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতি নিয়ে। প্রিয় লিসেনার্স, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে না থাকে তাও জানাবেন। আমাদের হ্যালোইন স্পেশালে আমি খুব একজন দারোয়ান ছিলেন, সুদান দেশের নাগরিক, আর ইন্ডিয়ান দুজন ড্রাইভার থাকতেন। সকলের থাকার ঘরই আলাদা ছিল। তো আমার সাথে বাড়ির সেই দারোয়ানের খুবই ভালো সম্পর্ক ছিল। 2-3 মাস ভালোই যাচ্ছিল। একদিন আমার মালিক রিয়াদ থেকে শীতে বাড়িতে আসবেন বলে জানান আমাকে, এবং সেখানে একটা পার্টি হবে। সৌদিরা শীতে বারবিকিউ করে, লাকড়ি দিয়ে আগুন পোহায় ইত্যাদি করে। তাই 2021-এর দুপুর 12টায় সুদানের সেই দারোয়ান আলী এসে আমাকে বলল, ফরহাদ, তুমি একটু খেজুর বাগানের পাশে যাও, গিয়ে লাকড়ি রাখা আছে ওইখানে, কিছু লাকড়ি আলাদা করো। যদিও আমার কাজ ছিল ভিন্ন, আমি মূলত মালিকের ব্যবসা ছিল এখানে, তাই দেখাশোনা করতাম। কিন্তু এই বাড়িতে থাকার সুবাদে পার্টি থাকলে সকলেই কাজ করতাম মিলেমিশে। যাই হোক, আমি খেজুর বাগানে গিয়ে প্রথমে বাগানটা ঘুরে দেখি। তারপর হঠাৎ করে দেখি কিছু একটা গাছ থেকে হুট করে পড়ে লাকড়ি নিচে ঢুকে পড়ল। আমি কাছে গিয়ে দেখি একটা সাদা রঙের সাপ। এমন সাপ আমি জীবনেও দেখিনি। ভাবলাম পাশের পাহাড়ে হয়তো বিভিন্ন প্রজাতির সাপের বাস। সাপটা কিছুটা ফুঁসতে ফুঁসতে আমার দিকে এগুতে চায়। আমি একটা হাতে লাঠি নেই, কিছু না ভেবেই লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করি। কিছুক্ষণ পর সাপটা অদ্ভুত কিছু শব্দ করে মারা যায়। আমি তেমন গুরুত্ব দেই না, সাপই তো। যাই হোক, দিন শেষে রাতে ঘুমাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। হঠাৎই আমি একটা মন্ত্রমুগ্ধের মতো স্বপ্ন দেখি ঘুমের ঘোরে। অদ্ভুত ব্যাপার, খেয়াল করবেন স্বপ্ন আর বাস্তব কিভাবে মিলেমিশে এক হয়ে যায়। আমি স্বপ্ন দেখছি আমার কপেল রিয়াদ থেকে আসছে। বাড়ির নিকটবর্তী জায়গাতে আসার পর ওনার গাড়ি বন্ধ হয়ে যায়। উনি কিছু ব্যাগ নিয়ে আসছেন। আলী অর্থাৎ সেই দারোয়ান ফোন দিয়ে বলছে আমাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার জন্য। আলী এসে আমার দরজায় নক করছে। আমি ঘুমাচ্ছি। স্বপ্ন দেখতে দেখতেই আমার কানে সত্যি সত্যিই দরজায় করাঘাতের শব্দ আসে। ফরহাদ, ওঠো ওঠো, ফরহাদ, ফরহাদ, ওঠো ওঠো। তো বলে রাখা ভালো, আলী পড়তো অ্যারাবিয়ান পাঞ্জাবি। আমিও সৌদিতে আসার পর তাই পড়তাম। আমি তাড়াতাড়ি করে গায়ে একটা কাপড় দিয়ে আলীর সাথে গাড়ির কাছে রওনা দেই। তখন আমি বুঝতে পারিনি আমি স্বপ্ন থেকে বাস্তব জগতে প্রবেশ করেছি। স্বপ্নটা এতটাই জীবন্ত ছিল যে আলীর করাঘাতের সাথে মিলেমিশে এক হয়ে যায়। তো আলীর পেছন পেছন আমি হাঁটতে শুরু করি। আনুমানিক 10 মিনিট হাঁটার পর আমি দেখি আমি সত্যিই আমার কপিলের সামনে দাঁড়ানো, কিন্তু আমি গাড়ি দেখছি না। ভাবলাম গাড়ি হয়তো গ্যারেজ কিংবা অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আর তাছাড়া আলীর সাথে বের হওয়ার পর থেকেই আমার চিন্তাভাবনা কেমন যেন একটা মোহগ্রস্ত হয়ে যাচ্ছিল। যাক, দেখতে পেলাম কপিলের হাতে একটা ব্যাগ এবং সাদা বস্তুর মতো কিছু একটা। আমি সালাম দিলাম, সে উত্তর নিল। আমাকে বলল ব্যাগটা নিতে। আমি ব্যাগটা হাতে নিলাম। আমাকে নিষেধ করা হলো, বলল মাথায় নিতে। আমি মাথায় নিলাম। তারপর বলল আমার পেছন পেছন হাঁটো। কপিলের সামনে আলী, পেছনে আমি, মাঝখানে কপিল। আমরা হাঁটতে শুরু করলাম। কিন্তু কিছু দূর হাঁটার পর কপিল দেখি বাড়ির রাস্তায় না গিয়ে পাহাড়ের দিকে হাঁটতে লাগলো। আমিও হাঁটতে লাগলাম। 20-22 কদম হাঁটার পর আমি জিজ্ঞেস করলাম, মালিক, এই দিকে কেন যাচ্ছেন? উনি আমাকে বললেন, কেন, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? আমি বললাম, না। বলে রাখছি আমি আরবি পারতাম এবং বুঝতাম, কারণ ইংরেজি, আরবি, উর্দু, হিন্দিতে কথা বলার দক্ষতা আমার ছিল। যাক, আমিও ব্যাগটা মাথায় নিয়েই হাঁটছি। ব্যাগটা সম্ভবত 30-35 কিলো হবে, আমার কাছে তাই মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে গেলাম। এরপর আমাকে আদেশ দিল পাহাড়ে উঠতে। অবাক করা ব্যাপার, পাহাড়ের নিচ থেকে ওপরে উঠতে কমপক্ষে 40 থেকে 50 মিনিট লাগার কথা। সেই পাহাড় কিনা আমরা 1 মিনিটের মধ্যে উঠে গেলাম। ঠিক তখনই প্রথমবারের মতো আমার হৃদয়টা কেঁপে উঠল, শরীরটা ভারী হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে। চারপাশে শুধু যেই পথ দিয়েই হাঁটি সেখানেই
আলো দেখা যায়। তখনই প্রথমবারের মতো আয়াতুল কুরসি পড়ি মনে মনে, কিন্তু লাভ হয়নি। আমি বুঝতে পারি আমি স্বাভাবিক কোথাও নেই, আমার পাশের দুজনও স্বাভাবিক কেউ নয়। এই মরুভূমির উঁচু পাহাড় থেকে নিচে নামবো কিভাবে? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু ফিরে যাওয়ার তো কোনো উপায়ও আমার জানা নেই সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া। আমার পা যেন শক্ত হয়ে অবশ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন জাগলো, লোকগুলো অস্বাভাবিক হলে আমার মাথায় কি তাহলে? ভাবতেই আলী পেছনের থেকে বলে উঠল, ভয় পাচ্ছ নাকি? সামনে হাঁটো অল্প। আমিও হাঁটতে লাগলাম। একটু হাঁটার পর দেখি অদ্ভুত এক বাড়ি। আমি কোনো দিন চোখে বা অনলাইনে এরকম বাড়ি দেখিনি। কতগুলো আলখেল্লা পরা লোক একসাথে সমবেত হয়েছে, বাচ্চা বৃদ্ধ অনেক বয়সের লোক। বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ, মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে। আমি মাথায় ব্যাগ নিয়ে কপিলের দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছি। এইবার দেখি আমার কপিলের চেহারার মানুষটা, এমনকি আলীর চেহারাটাও পাল্টে গিয়েছে। আমাকে আদেশ করা হলো মাথার ব্যাগ নামাতে। আমি নামালাম নিরুপায় হয়ে। একটু সামনে লক্ষ্য করে দেখি একটা ছোট খাটিয়া নিয়ে আসা হয়েছে। অবাক করা ব্যাপার হচ্ছে, অনেকগুলো অপরিচিত মুখ দেখছি আমি। এদের কারো চেহারাই ভয়ঙ্কর ছিল না। আসলে জিনেরা যায়নি আমাকে ভয় দেখাতে। আমি সবাইকে সালাম দিলাম। যাই হোক, একজন বয়স্ক লোক আমার সামনে আসলো। হঠাৎই সকলে ওনাকে দেখে চুপ হয়ে গেল। ওনার নাম ছিল আব্দুল্লাহ সারি। উনি এসে আমাকে সালাম দিয়ে বলল, হে ইনসান, আদমের সন্তান, তোমার সামনে রাখা ব্যাগটা খুলে দেখো। ব্যাগটা আমি বিসমিল্লাহ বলে খুললাম। খুলে দেখি ফুটফুটে চেহারার 4-5 বছর বয়সী একটি ছেলের লাশ। ওর মাথা থেকে রক্ত ঝরছে, গলায় লাঠির আঘাতের চিহ্ন। আমাকে বলা হলো আমি ওকে চিনতে পেরেছি কিনা। আমি বললাম না, আমি প্রথম দেখলাম। আমাকে জানানো হলো আজ দুপুরে আমি যে সাপটি মেরেছিলাম এটি সেই শিশু। ও দুপুর বেলায় খেজুর বাগানে খেলছিল। আমাকে দেখতে পেয়ে দ্রুত এই সাপের রূপ নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমি দেখে ফেলায় আমাকে কামড় দেওয়ার ভঙ্গিতে ভয় দেখাচ্ছিল। আমি বুঝতে পারলাম। আমি উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইলাম। তখন কিছু জিনেরা বলল, ওকে ক্ষমা করা যাবে না। কেউ আবার বলল, ও আদম সন্তান, বুঝতে পারেনি। এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো ওর গোসল এবং কবরে মাটি দিতে হবে, এবং 7 রাত ওর কবরে এসে একটা গাছে পানি দিতে হবে, এবং ওর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে। তাহলেই আমার সেই রাতের পুরো ঘটনাটা আমার চোখের সামনে সিনেমার মতো ভেসে ওঠে। একটা ভয়ানক অন্ধকার রাত, নির্জন এলাকা, নিষ্প্রাণ বাড়িটা খাঁ খাঁ করছিল। তারপর সেই কন্ডাক্টরের মৃতদেহ, না না জানি সেটা কে ছিল। একটুর জন্য আমরা সত্যিই সেই রাতে বেঁচে গিয়েছিলাম। তা না হলে যে কি হতো, হয়তো সবাইকে সেই কন্ডাক্টরের সাথেই প্রাণ হারাতে হতো। অশরীরী পিশাচ, দানব, প্রেত, চুড়েলের গল্প অনেক শুনেছি মা দাদির মুখে, কিন্তু জীবনের মধ্যাহ্নে এসে এইভাবে তার সম্মুখীন হব তা কল্পনাও করতে পারিনি। সেই বিভৎস পিশাচটা যখন একটা একটা করে জানালার শিকগুলো কামড়ে ভাঙার চেষ্টা করছিল, তখন আতঙ্কে মনে হচ্ছিল যেন বুকের পাঁজরের হাড়গুলো এক এক করে ভেঙে যাচ্ছে। সত্যি বলতে, বাইরে চাঁদের আলোয় চকচক করা করাতের মতো দাঁতগুলোর সাথে জানালার রডের ক্রমশ ঘর্ষণ, উক্ত বিকট যান্ত্রব শব্দও তখন কানে প্রায় আসছিলই না। সমগ্র শরীর ও মস্তিষ্ক যেন তখন একটা মায়ার ঘোরে চলে গিয়েছিল। হুঁশটা ফিরেছিল একটি আতঙ্কিত অথচ গম্ভীর কণ্ঠস্বরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের রাজস্থানের কুলধারা গ্রামের ঘটনার তো মনে আছে নিশ্চয়ই, কিভাবে সে অশরীরী বুড়োটা চা বিক্রি করছিল রাস্তার পাশে। আজও আপনাদের জন্য আবারও রাজস্থানের একটি ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা নিয়ে এসেছি। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক পরিচিত ভাই নরেন্দ্র সিংহের কাছ থেকে সংগ্রহ করা। এই বিভৎস ঘটনাটি তার জীবনের একটি কালো অধ্যায়। নরেন্দ্র ভাই বর্তমানে সৌদি আরবে একটি কোম্পানিতে সুপারভাইজার। নরেন্দ্র ভাইয়ের সাথে মাস 6 হলো আলাপ হয়েছে। কথাসূত্রে জানতে পারি ওনার পূর্বপুরুষেরা রাজস্থানী ছিলেন, তাই খুব আগ্রহ নিয়ে প্রায়শই ওনাকে জিজ্ঞেস করতাম রাজস্থানের কোনো ভৌতিক ঘটনা উনি জানেন কিনা বলতে। সেরকমই একদিন বারবার ওনাকে বলার পর শেষমেশ উনি একটা দীর্ঘশ্বাস ফেলে
বলতে শুরু করেন। আমি তখন পরিবারের সাথে ইন্দোরে থাকতাম। একদিন সপরিবারে জয়পুরে বেড়াতে যাওয়ার একটি প্রোগ্রাম করি। ছেলেটি অনেক দিন ধরে জোর করছিল রাজস্থান বেরিয়ে যাবার, তাই শেষমেশ তাকে জয়পুরে নিয়ে যেতে রাজি হই। পরিকল্পনা মতো আমার স্ত্রী রিমা এবং ছেলে রাজেশের সঙ্গে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এক সপ্তাহের মধ্যে পুরো জয়পুর উদয়পুর ঘুরে দেখে ফেলেছিলাম, কিন্তু তখনও আমাদের আরও 2-3 ভ্যাকেশন বাকি ছিল। তাই আমি ভাবলাম যে আজমির শরীফও ঘুরে এলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, সেই মতো বেরিয়ে পড়ি। যেহেতু আমাদের পরিকল্পনাটি হঠাৎ করেই হয়েছিল, তাই তাড়াহুড়ো করে বাসের সাপোর্ট নিই। গাড়ি ভাড়া করার সময় ছিল না। বাসে উঠে দেখি যাত্রী অনেক বেশি, বিশেষ করে বয়স্ক মানুষের সংখ্যা ছিল বেশি। আমাদের মতো শুধু একটাই পরিবার ছিল। বাস স্ট্যান্ডে প্রচুর ভিড়। আসলে জয়সালমীর সহ বিভিন্ন জায়গায় যাওয়ার রাতের শেষ বাস এক এক করে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। রাজেশ জানালার পাশে বসে বাস স্ট্যান্ডের দোকানপাট লোকজনের ভিড় দেখছিল। একে একে সব বাস বেরিয়ে গেলেও আমাদের বাসের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ছাড়তে দেরি হচ্ছিল। এখন সমগ্র বাস স্ট্যান্ডটা সম্পূর্ণ ফাঁকা। এমন সময় হঠাৎই হাড় কাঁপানো কনকনে ঠান্ডা হাওয়া বাসটাকে ছুঁয়ে চলে যায়। ঠান্ডার পরিমাণ এত বেশি ছিল যে রাজেশ অস্বস্তিতে তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে কাঁপতে থাকে। ব্যাপারটা কিছুটা অস্বাভাবিক হলেও গুরুত্ব দেয়নি। তখন শীতকাল প্রায় শেষের দিকে, তাই এতটা ঠান্ডা হওয়া মোটেও স্বাভাবিক ছিল না। শেষে প্রায় রাত 10টা নাগাদ বাসটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা 3 জনই আমাদের সিটে বসে শান্তভাবে শুয়ে পড়ি, যদিও আমি এবং রিমা কেন জানি না একটু অস্বস্তি বোধ করছিলাম। ওপর থেকে সেই ধড়ধড়ে বাস চালকের ঝড়ের গতিতে বাস চালানো রীতিমতো ঝাঁকিয়ে তুলেছিল। সম্ভবত গন্তব্যে পৌঁছানোর জন্য খুব তাড়া ছিল কিনা কে জানে। ভেতর থেকে ভয় পাচ্ছিলাম গতির চোটে না কোথাও ধাক্কা মেরে ফেলে। অন্ধকার হওয়ার কারণে হোক বা নিস্তব্ধ নির্জনতা, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমরা সামনের সিটের পরের রোতে বসেছিলাম, তাই বাসের ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের রাস্তাটা স্পষ্টই দেখা যাচ্ছিল। কুয়াশা জড়ানো ঘন ধোয়ার মতো বলয় রাস্তার কালো পিচটা তার বুক চিরে চলে গেছে। এমন সময় হঠাৎই দূরে দুটো টিমটিমে লাল লাইট দেখতে পেলাম। বাসটা খানিকটা কাছাকাছি যেতে বুঝতে পারলাম সামনে আচমকাই একটা ছোট্ট গাড়ি চলে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই, এতক্ষণ গাড়িটা খুব ধীর গতিতে চলছিল, অথচ আমাদের বাস সেটিকে ওভারটেক করতে যাবে এমন সময় হঠাৎই কেন জানি না গাড়িটা আমাদের বাসের সঙ্গে রীতিমতো রেষারেষি করে চলা শুরু করলো। গাড়িটার সাথে পাল্লা দিয়ে বাসটা কোনোভাবেই এগোতে পারছিল না। বাস ড্রাইভারটি সেই গাড়িটিকে টেক্কা দেওয়ার জন্য ক্রমশ বাসের স্পিড আরো বাড়াচ্ছিল, কিন্তু কোনো নাগাল পাচ্ছিল না। এদিকে কিছু প্রবীণ যাত্রী চালককে বারবার বাসের গতি কমানোর জন্য অনুরোধ করছিলেন। এর ফলে ড্রাইভার কিছু সময়ের জন্য বাসের গতি কমাতেই সামনে ছোট একটা গাড়ি আচমকাই অন্ধকার কুয়াশায় হারিয়ে যায়। আর দেখা যায় না। কিছুক্ষণ পর ড্রাইভার আবারও বাসের গতি বাড়িয়ে দিল। কি হচ্ছে সব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে এক বৃদ্ধ পুনরায় বাসের গতি কমাতে ড্রাইভারকে অনুরোধ করলেন, কিন্তু এবারে বাধার সত্ত্বেও ড্রাইভার বাসের গতি আর কমালো না, উপরন্তু বাসের গতি আরো বাড়িয়ে দিল। এদিকে কন্ডাক্টর গম্ভীর স্বরে বলে উঠল, চাচাজি, ড্রাইভার যা করছে ঠিকই করছে। এই এলাকাটা ভালো না। একে তো আমরা দেরি করে এসেছি, আর এই জায়গায় অনেক বিপদ। তাই যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই মঙ্গল। কন্ডাক্টরের কথা শুনে কয়েকজন একটু বেশি ঘাবড়ে ঠিক আছে বলে চুপ করে বাসে বসে রইল। বিশ্বাস করো, তখন পর্যন্ত কোনো অতি প্রাকৃতিক অলৌকিক কিছুর কল্পনাও করতে পারিনি মনে মনে। শুধু একটাই কথা ভাবছিলাম যে শুনশান মরুভূমিতে হয়তো চোর ডাকাতের আনাগোনা আছে, বাস আটকে ছিনতাই করে, তাই কন্ডাক্টর ভয় পাচ্ছে। বাসটি প্রচণ্ড গতিতে চলছিল। এমন সময় হঠাৎই সামনে কালো কুয়াশার বলয় দেখে ড্রাইভার আচমকাই সজোরে ব্রেক মারে। আমরা সবাই হুড়মুড়িয়ে সিটে গিয়ে ধাক্কা খাই। কি হলো ড্রাইভার সাহেব, মারবে টারবে নাকি? গাড়িতে এতজন বয়স্ক মানুষ আছে, তাদের কথা তো একটু ভাববে, তাই না? আমি সামনের সিটে আঘাত পেয়ে মাথাটা ধরে চেঁচিয়ে উঠলাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে বেশ আশ্চর্য হলাম। দেখি কন্ডাক্টর বিস্ফারিত চোখে বাসের ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে জড়িয়ে আসা গলায় চিৎকার করে উঠল, কোহরা, কালো কোহরা। এর মধ্যে যাওয়া ঠিক হবে না। আমাদের আজ ফিরে গেলেই মঙ্গল। প্রাণ থাকলে কাল যে যার গন্তব্যে ফিরে যেতে পারবো। আমি দৃঢ় গম্ভীর স্বরে চেঁচিয়ে উঠলাম,
কি যা তা আবল তাবল বলছো? মাঝরাতে কি নেশা ভাঙ করেছো নাকি? এখন এতটা রাস্তা এসে সামান্য কুয়াশা দেখে ভয় পেয়ে ফিরে যেতে হবে? পাগল নাকি? চোর ডাকাতের ভয় আছে কি সামনে? নেই তো। তাহলে কিসের ভয়? চলো চলো, বেশি পায়ে তাড়া করো না। এই যে ড্রাইভার সাহেব, আপনি গাড়ি স্টার্ট দিন। চত্ব সব। আমার কড়া গলার স্বর শুনে রাজেশ রিমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসেছিল। কন্ডাক্টর ভয়ে থতমত খেয়ে কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে একজন বয়স্ক যাত্রী কাশতে কাশতে বলে উঠলেন, দেখো বেটাজি, কন্ট্রাক্টরের ভয় পাবার যথেষ্ট কারণ আছে। আমিও এই কালো কুয়াশার সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, আজ তার চাক্ষুষ দেখলাম। কালো কুয়াশাটি এই অঞ্চলে বহু বছর পর পর এক আধবার দেখা যায়, আর সেই সময় কেউ এটাকে ভেদ করে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমি একটু বিরক্তির স্বরে বুড়োটাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, থামুন। আপনাদের জন্যই এই সমস্ত কাল্পনিক গল্প ফুলে ফেঁপে সত্যির কলাগাছ হয়ে ওঠে। দেখলাম এবার ড্রাইভারও আমার কথায় সায় দিল এবং বাস স্টার্ট দেওয়ার সাথে সাথেই কন্ডাক্টর সহ বাসের বেশ কয়েকজন যাত্রী জোরে জোরে নিজ নিজ ইষ্ট দেবতার নাম নিতে লাগলো। বাসটি সেই ঘন কালো কুয়াশার মধ্যে প্রবেশ করার সাথে সাথেই হঠাৎই কেমন আবারও সেই হাড় কাঁপুনি ঠান্ডাটা অনুভব করতে পারলাম। এমন একটা গা ছমছমে নিস্তব্ধ এলাকা, হেডলাইটের আলোয় কালো পিচের রাস্তা ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় হঠাৎই দেখলাম সেই ছোট্ট গাড়িটাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের বাস এবারে গাড়িটাকে ওভারটেক করে চলে যেতে পারে। তবে যাওয়ার সময় সাইডের জানালা দিয়ে দৃশ্যটা কয়েক মুহূর্ত চোখে পড়েছিল। দেখি অদ্ভুতভাবে গাড়িটা একা একাই চলছিল, ড্রাইভিং সিটে ড্রাইভার নেই। সেদিনের সেই দৃশ্যটাকে ঘন কালো কুয়াশায় ভুল দেখেছি মনে করলেও পরবর্তীতে যা ঘটে তারপর বিশ্বাস করতে বাধ্য হই। বেশ কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটা হঠাৎই বিকট শব্দে শোঁ শোঁ করতে করতে ভারসাম্য হারিয়ে একটু এগিয়ে গিয়ে থেমে যায়। আমরা সবাই আবারও আতঙ্কিত অবস্থায় চমকে উঠি। হঠাৎ কি হলো আবার? বাস থেকে নামতে নামতে দেখতে পাই পাশে একটি ভাঙাচোরা বিশ্রাম ঘর। একেই এমন এক নির্জন বিপজ্জনক এলাকা, তার উপর বাস স্টপেজের অবস্থাটা এতটাই ভয়ানক বিভৎস ছিল যে কেউ দেখলে ভয় পাবে। বাসের আলোয় চারিদিকে হালকা কালচে লাল ছিটেফোঁটার দাগ, কিছু হাড় গোড়ো পড়ে আছে হয়তো কোনো জন্তু জানোয়ারের। দেখেই মনে হচ্ছিল বহু বছর এই বাস স্টপ এবং এই বিশ্রাম ঘরটি অব্যবহৃত। ড্রাইভার টর্চ জ্বালিয়ে বাস থেকে নেমে দেখতে গেল যে আসলে ব্যাপার কি, বাসের ঠিক কি হয়েছে। কিছুক্ষণ পর সে জানায় যে বাসের সামনের দুটি চাকাই পাংচার হয়ে গেছে, এদিকে অতিরিক্ত চাকাও নেই যাতে মেরামত করা যায়। এখন কি করা উচিত সবাই ভাবছিলাম। রাজেশ বাসের সেই ঝাঁকুনিতে আবারও উঠে পড়ে, রিমাকে জড়িয়ে ধরে বসে থাকে। চারিদিকে বালুকাময় ধুধু মরুপ্রান্ত, অচেনা জায়গা, ঘন কালো রাত, বন্য প্রাণীর ভয়ও আছে। বাস এভাবে নষ্ট হয়ে যাওয়ায় সবাই হুঁশ হারিয়ে ফেলেছিল। এখন কি করা যায় কেউই কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎই কন্ডাক্টর একটু দূরে একটা কালো আলো দেখতে পেয়ে বিস্ময়ে বলে ওঠে, ওখানে একটা আলো দেখা যাচ্ছে না? হয়তো কোনো একটা গ্রাম হবে। চলুন আমরা সবাই সেখানে যাই, হয়তো আমরা রাতের জন্য নিরাপদ জায়গা খুঁজে পাবো। কন্ডাক্টরের কথায় সবাই একমত হই। এরপর সবাই যে যার জিনিসপত্র তুলে সেই আলোর দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে সবাই সেই আলোর কাছে পৌঁছালাম। সেখানে পৌঁছে দেখি একটি বড় সড়ো একচালা ছাউনি বিশিষ্ট ঘর। ঘর না বলে একটা লম্বা গোডাউন বলা চলে। মৃদু আলোটা জানালার ভেতর থেকে আসছিল। সবাই দরজার বাইরে দাঁড়ালাম।